আল্লাহর রহমতে ভালো আছি। এই করোনা মহামারীকালীন সময়ে আমরা তোমাদের সাথে যুক্ত রয়েছি। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর পরিণীতি বিষয়ের তৃতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করব। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। আমাদের আজকের অধ্যায়ের নাম আইন, স্বাধীনতা ও সাম্য। আইন, স্বাধীনতা ও সাম্য। তাহলে আগে আমাদের ধারণা নিতে হবে যে আইন কি, স্বাধীনতা কি, সাম্য কি। এই তিনটি বিষয়ে আমরা আগে আলোচনা করব। এরপর তোমাদের আজকে শুধু আইনের উপরে ব্যাখ্যা বিশ্লেষণ করব। পরবর্তী ক্লাসে স্বাধীনতা সাম্য নিয়ে আলোচনা করব। আইন, আমরা শুরুতে যদি আসি আইনের দিকে, আইন হচ্ছে সমাজ স্বীকৃত, রাষ্ট্র কর্তৃক অনুমোদিত কিছু নিয়ম কানুনের সমষ্টি। অর্থাৎ সমাজ যে নিয়মগুলোকে স্বীকৃতি দেয় এবং রাষ্ট্র অনুমতি দেয়, সেই নিয়ম কানুনের সমষ্টি হবে আইন। আমরা রাষ্ট্রের নাগরিক, এই রাষ্ট্রে বসবাস করি, আমাদের অনেক আইন মেনে চলতে হয়। আইনের প্রতি কেউ সকলেই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন ভঙ্গ করলে শাস্তির বিধান রয়েছে, আর আইন মেনে চললে দেশে শান্তি বিরাজ করে। এরপর আসি স্বাধীনতা। স্বাধীনতার কথাটি যখন আসি আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারি স্বাধীনতা অনেক নিজের ইচ্ছে মতো কাজ করা, যা ইচ্ছে তাই করা। কিন্তু প্রকৃতির ভাষায় যা ইচ্ছে তাই করাকে স্বাধীনতা বলা হয় না। প্রকৃতির ভাষায় স্বাধীনতা হবে যে অন্যের কাজে হস্তক্ষেপ না করে নিজের ইচ্ছে মতো চলাকেই স্বাধীনতা বলে। অর্থাৎ আমি আমার মতো করে চলব, কিন্তু আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয়, অন্য কারো কাজের প্রতি যেন হস্তক্ষেপ না থাকে, আমি আইন মেনে, দেশের প্রচলিত আইন মেনে আমি আমার মতো চলবো, এটাই হলো স্বাধীনতা। সাম্য, সাম্য শব্দটার সাথে আমরা পরিচিত। সাম্য হলো সমান। সাম্য মানে সমান। এই আইনের ক্ষেত্রে অর্থাৎ আইন মানুষকে সাম্য দিয়েছে, সমান অধিকার দিয়েছে। একটি রাষ্ট্রে ধনী থাকে, গরিব থাকে, অনেক রকমের মানুষ থাকে। কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত, কেউ ছোট, কেউ বড়। এই ক্ষেত্রে সুযোগ সুবিধা, রাষ্ট্র কর্তৃক যে সুযোগ সুবিধা, সেগুলোর ক্ষেত্রে কিন্তু সকলে সমান। এমন না এখানে মন্ত্রীর ছেলে সে সবসময় সুযোগ সুবিধা বেশি পাবে, আর একজন কৃষকের ছেলে কম পাবে। এটা কিন্তু সাম্য নয়। সাম্য হবে তখন যখন সকল শ্রেণী পেশার মানুষ তার আইনের ক্ষেত্রে সমান অধিকার ভোগ করতে পারবে, সেটি হবে সাম্য। তাহলে কে আমরা আইন, স্বাধীনতা, সাম্য তিনটি বিষয় সম্পর্কে পুরোপুরি ধারণা পেয়েছি। এবার আসি আমরা একটু বিশ্লেষণ। আমরা যদি বিশ্লেষণে আসি, আমরা আজকে আগে বলেছিলাম আমরা আজকে বিশ্লেষণ করব আইন নিয়ে। আর আইন নিয়ে যখন বিশ্লেষণ করতে যাব, আমাদেরকে আগে দেখতে হবে আইনের মৌলিক বিষয়গুলি কি কি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে আইনের মৌলিক বিষয় হচ্ছে এখানে 5টি বিধিবদ্ধ নিয়মাবলী। তার মানে আইনগুলো একটি বিধিবদ্ধ নিয়মাবলী, নির্দিষ্ট কতগুলো নিয়ম, যেই নিয়ম আমরা রাষ্ট্রের নাগরিক হিসেবে মানতে বাধ্য।
এরপর বাহ্যিক আচরণের সাথে যুক্ত, আমাদের নাগরিক হিসেবে আমাদের কেমন আচরণ হবে সেই আচরণের সাথে যুক্ত থাকবে আইন। রাষ্ট্রীয় অনুমোদন ও স্বীকৃতি, অবশ্যই আমি ইচ্ছে মতো একটা বললাম সেটাই আইনে পরিণত হবে না। আইন তখনই হবে, আইনের বৈশিষ্ট্য হলো রাষ্ট্র কর্তৃক অনুমোদিত এবং স্বীকৃত, মানে রাষ্ট্র যে আইনটাকে বা যে নিয়মটাকে অনুমতি দেবে এবং স্বীকৃতি দেবে যে হ্যাঁ এই আইনে এই কাজগুলো করা যাবে, এগুলো করা যাবে। এটা হবে কি রাষ্ট্রীয় অনুমোদন ও স্বীকৃতি। ব্যক্তি স্বাধীনতার রক্ষক, আমরা আমাদের স্বাধীনতা ভোগ করব, ব্যক্তিগতভাবে যার যার স্বাধীনতা ভোগ করব, সেই স্বাধীনতা ভোগ করার ক্ষেত্রে এই স্বাধীনতার রক্ষক হিসেবে কাজ করবে আইন। আর যদি আইন না থাকে তাহলে কিন্তু আমরা আমাদের স্বাধীনতা সঠিকভাবে ভোগ করতে পারব। এরপরে রয়েছে সার্বজনীন। একটা আইনের কথা বলা হলো সেটা সার্বজনীন না, সকলের জন্য সেটা সমান না, সকলের কাছে সেটা গ্রহণযোগ্যতা নেই। শুধু আমি বলে দিলাম আর আইন হয়ে যাবে, তার বিষয়টি কিন্তু এরকম নয়। আইন হতে হলে সেটা অবশ্যই সার্বজনীন হতে হবে, মানে কি সকলের জন্য সমান গ্রহণযোগ্যতা থাকতে হবে, সকলের কাছে গ্রহণযোগ্যতা থাকতে হবে, এইরকম বিষয়টি হবে আইন। তাহলে আইনের এই 5টি মৌলিক বিষয় রয়েছে, এই 5টি মৌলিক বিষয় সমন্বিত যে আইন সেটা হবে প্রকৃত আইন। এরপর আমরা আইনের প্রকারভেদ। আইনের প্রকারভেদ আমরা আলোচনা করব। এখন এই আইনের প্রকারভেদ যখন আলোচনা করব তখন আমরা দেখতে পাই যে আইন প্রধানত 3 প্রকার। কয় প্রকার? আইন প্রধানত 3 প্রকার: সরকারি আইন, বেসরকারি আইন, আন্তর্জাতিক আইন। এখন এই সরকারি আইনটা কি? সরকারি আইনটা হলো রাষ্ট্রে একজন ব্যক্তির সাথে রাষ্ট্রের সাথে যে সম্পর্ক, এই সম্পর্কটা যে আইনের মাধ্যমে করা হয় বা প্রদান করা হয় বা যে প্রদান করা হয় সেটা হলো সরকারি আইন। অর্থাৎ রাষ্ট্রের সাথে ব্যক্তির সাথে সম্পর্ক যে আইনের তার প্রণয়ন হয়, যে আইন দ্বারা রাষ্ট্র এবং ব্যক্তির সম্পর্ক নির্ধারণ করা হয় সেটা হলো সরকারি আইন। বেসরকারি বেসরকারি আইন হলো ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্কটা কেমন হবে। আমি একজন শিক্ষক, তোমরা সবাই শিক্ষার্থী, তোমাদের সাথে আমার সম্পর্কটা কেমন হবে, আমার বাবা মায়ের সাথে আমার সম্পর্ক কেমন হবে, সমাজের আরো 5 জন মানুষের সাথে আমার সম্পর্ক কেমন হবে। এই আইন যে এই সম্পর্কটা যে আইন দ্বারা নির্ধারণ করা হয় সেটা হলো বেসরকারি আইন। এরপর আন্তর্জাতিক আইন। আন্তর্জাতিক আইন হলো একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের সম্পর্ক বিদ্যমান থাকে যে আইনের মাধ্যমে, সেটা হলো আন্তর্জাতিক আইন। বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, এদের সাথে বাংলাদেশের সম্পর্কটা কেমন, এই সম্পর্ক এবং বহির্বিশ্ব আরো অনেক রাষ্ট্র রয়েছে, যুক্তরাষ্ট্র রয়েছে, যুক্তরাজ্য রয়েছে, কানাডা রয়েছে, এদের সাথে এই দেশের সম্পর্কটা কেমন হবে যে আইনের দ্বারা নির্ধারণ করা হয় সেটা হলো আন্তর্জাতিক আইন। তাহলে কি আমরা আইনের প্রধান যে 3 প্রকার সেটা সম্পর্কে ধারণা পেয়েছি। এবার আসি আমরা সরকারি আইন। সরকারি আইন হলো আবার 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হলো ফৌজদারি আইন, আরেকটা হলো প্রশাসনিক আইন। এই ফৌজদারি আইনটা কি? ফৌজদারি আইনটা হলো মূলত বিচার কার্য পরিচালনার জন্য, বিভিন্ন ঝগড়াঝাটি, সমস্যার সমাধান, মীমাংসার জন্য যে আইন সেটা হলো ফৌজদারি আইন। অর্থাৎ বিচার বিভাগীয় পরিচালনা করা হয় যে আইনের মাধ্যমে, অর্থাৎ বিচার কার্য পরিচালনা করা হয়, কারণ অপরাধের শাস্তি প্রদান করা হয়, এটা হলো ফৌজদারি আইন। একটা হলো প্রশাসনিক আইন। এই বিচার কার্য পরিচালনা করতে গিয়ে প্রশাসন যে আইনের দ্বারা এইগুলো করে থাকে, অর্থাৎ তাদের উপর যে বিধিনিষেধ বা নিয়ম কানুন বলে দেওয়া রয়েছে সেই অনুযায়ী তারা কাজ করবে, এটা হবে প্রশাসনিক আইন। এটা হলো
প্রশাসনিক কর্মকর্তাদের জন্য নির্ধারণ করা হয়েছে। এরপরে আমরা যদি আসি আইনের উৎস, এই আইন কোথা থেকে আসে? নিশ্চয়ই এর কোনো উৎস রয়েছে, কারণ উৎস ছাড়া তো কোনো কিছুই হয় না। সেই সময় আমরা দেখতে পাই এখানে আইনের মূলত 6টি উৎস রয়েছে। আমরা এই 6টি উৎসকে প্রথমত আইনের উৎস হিসেবে ধরে নিই। একটা হলো প্রথা, যে এই পৃথিবীটাকে এরকম ছিল। যখন পৃথিবীর জন্ম হয় তখন একরকম ছিল, ধীরে ধীরে কালের পরিক্রমায় আজ আমরা এই সভ্যজাতিতে এসে পরিণত হয়েছে। এখন এই পূর্ব থেকে কিছু প্রথা রয়েছে, প্রচলিত প্রথা, যে প্রথা আমাদের সমাজে অনেক ধরনের আইন প্রচলিত রয়েছে, যে আমরা আগে থেকে দেখে আসছি, শুনে আসছি, মুরব্বীদের কাছ থেকে শুনেছি, বাবা বলেছে, বাবার বাবা বলেছে, তার বাবা বলেছে, এরকম পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে যে আইনগুলো এখন আমাদের সমাজে পূর্ব থেকে এখন পর্যন্ত রয়েছে সেগুলি হলো প্রথা। এরপর আছে ধর্ম। আমাদের দেশে এবং দেশের বাইরে বিভিন্ন রকমের ধর্ম প্রচলিত রয়েছে। আমরা মুসলমান, এখানে কেউ রয়েছে হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ। প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো ধর্ম রয়েছে, ওরা সবাই কোনো না কোনো ধর্মের অনুসারী, এবং এই ধর্মগুলো ধর্মগ্রন্থ রয়েছে। এখন এই ধর্মে কিছু বিধিবিধানের কথা বলা রয়েছে, যে এই কাজটা করলে শাস্তি হবে, এই কাজটা করলে মঙ্গল হবে, এই কাজ করা যাবে, এই কাজ করা যাবে না। তাহলে কি করতে হবে? আমরা ওইটাকে যখন আইনের মধ্যে নিয়ে আসছি, সেটা হলে ধর্মীয় আইনতা। তাহলে আইনের আরেকটি উৎস হলো ধর্ম। এরপর আইনবিদদের গ্রন্থ, বিভিন্ন আইনবিদ রয়েছে। সেই আইনবিদরা কিছু গ্রন্থ, বই লিখে গেছে, যেখানে রাষ্ট্র পরিচালনা এবং নাগরিকের সুযোগ সুবিধা এবং নাগরিকের জীবনযাপন সম্পর্কে কিছু বিধিবিধান, নিয়মকানুন লেখা রয়েছে, যেগুলি আমরা আইনবিদদের গ্রন্থ থেকে পেয়ে থাকি। এখানে আমরা যদি অধ্যাপক ডাইসি, তোমরা নাম শুনে থাকবে, অধ্যাপক ডাইসি তার একটি বই রয়েছে, ল অফ দ্য কনস্টিটিউশন। ল অফ দ্য কনস্টিটিউশন, এটি হলো আইনবিদদের একটি গ্রন্থ। আবার ব্ল্যাকস্টোন বলেছেন, তার যে একটা আইন নিয়ে একটি বই লেখা রয়েছে, সেটা হলো কমেন্টরিজ অন দ্য লজ অফ ইংল্যান্ড। কমেন্টরিজ অন দ্য লজ অফ ইংল্যান্ড। তাহলে এই দুটি হলো আমার আইনবিদদের গ্রন্থ, যার মাধ্যমে আমরা আইন সম্পর্কে ধারণা পেয়ে থাকি। এরপর রয়েছে বিচারকের রায়। যখন বিচারকরা কোনো বিচার কার্য সমাধান করতে গিয়ে দেখেন এখানে যে আইনটি রয়েছে সেই আইনটি অস্পষ্ট, সঠিকভাবে এখানে ব্যাখ্যাটা দেওয়া নেই, ব্যাখ্যা রয়েছে বাট সেই ব্যাখ্যা দিয়ে সঠিকভাবে বিচার কার্য সমাধান করা সম্ভব হচ্ছে না, তখন আইনবিদরা কি করে? তখন একটা তার মতো রায় দিয়ে দেন, সেটা হলো বিচারকের রায়, এবং পরবর্তীতে এটি আইনে পরিণত হয়ে যায়। এরপরে রয়েছে ন্যায়বোধ। ন্যায়বোধ বুঝি নাকি, মানে আমার বিবেক, যে সঠিক কোনটা, আমি আমার বিবেক দিয়ে, আমার বুদ্ধি দিয়ে আমি যেটাকে সঠিক মনে করবো, সেই হিসেবে আমি কাজটা করব। তো বিচারকরা এরকম, যখন সেটা আমরা আদালতের বিচারক বলি, আমাদের এই সমাজের বিচারক বলি, তারা যখন কোনো আইনের কোনো ধারায় কোনো বিচার কার্য বা কোনো সমস্যার সমাধান করতে পারে না, তখন তারা নিজের বিবেক থেকে, নিজের মেধা থেকে, নিজের বুদ্ধি থেকে এই সমস্যাটি সমাধান করে থাকেন, এবং এটা হলো ন্যায়বোধ। এবং পরবর্তীতে এই ন্যায়বোধ থেকে, এই রায় অনুসারে এটা আইনে পরিণত হয়ে যায়। এরপর রয়েছে আইনসভা। আইনসভা কি আমাদের বাংলাদেশে আইনসভা নাম কি তোমরা জানো? হ্যাঁ,
আমাদের বাংলাদেশের আইনসভার নাম হলো জাতীয় সংসদ, যেখানে রয়েছে 350টি আসন। এখানে 300 জন সরাসরি ভোটে নির্বাচিত সংসদ সদস্য এবং 50 জন সংরক্ষিত নারী সদস্য। এই এদের সমন্বয়ে এখান থেকে অনেক আইনের জন্ম হয়েছে এবং এইটা হলো আইনসভা। তাহলে আমরা বুঝতে পারছি যে আইনের উৎস 6টি: প্রথা, ধর্ম, আইনবিদদের গ্রন্থ, বিচারকের রায়, ন্যায়বোধ, আইনসভা। তাহলে কি আইন সম্পর্কে আজকে আমরা পুরোপুরি ধারণা পেয়েছি? যদি পেয়ে থাকি তাহলে এখন আমাদের কি করতে হবে? এগুলি নিয়ে বাড়িতে আমাদের পড়তে হবে। বইয়ে আরো বিস্তারিত রয়েছে। আমি এখানে তোমাদেরকে জাস্ট একটু ধারণা দিয়েছি যে আমার থেকে শুনে তোমরা বুঝে নিতে পারবে। এখন তুমি যখন বইটি খুলে পড়তে যাবে তোমার কাছে কিন্তু এটা খুব সহজ মনে হবে, কারণ পড়তে গিয়ে অনেক সময় অনেক কিছুই তোমরা বুঝতে পারো না। এই জন্যই আমরা শিক্ষক, আমাদের কাজটা হলো বুঝিয়ে দেওয়া। ঠিক আছে, এখন তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে দিচ্ছি আমি। আইনের উৎসগুলো ব্যাখ্যা করো। এটা তোমরা বাড়ি থেকে খাতায় করে রাখবে, পরবর্তী যখন স্কুল করবে তখন তুমি স্কুলে আমাদেরকে দেখাবে। আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ। এবং সবাই বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাইরে যাবে না, একান্ত প্রয়োজনে যদি বাইরে যেতে হয় মুখে মাস্ক পরবে এবং বাইরে থেকে আসার সাথে সাথে সাবান দিয়ে হাত ধুবে অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাতটাকে পরিষ্কার করে নেবে। আসসালামু আলাইকুম।